ধর্মকে ব্যবহার করে একটি দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলটি নারী সমাজকে ঘরের মাঝে আটকে রাখতে চায়। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। যুব সমাজের জন্য অপমানজনক বেকার ভাতা নয়, সম্মানজনক কাজের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। পরে যশোর আয়োজিত সমাবেশে অংশ নেন তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করে খুলনা জেলা বিএনপি। 2 দশক পর খুলনার সমাবেশে যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে নারীদের অপমান করা লজ্জাজনক। একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, মায়ের জাতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনগণের চাপে পড়ে আবার মিথ্যাচার করছে। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। তিনি বলেন, নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, নির্বাচনের পর তারা নারীদের অধিকার হরণ করবে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে। জনগণের ভোটে বিজয়ী হলে খুলনা নিয়ে যে পরিকল্পনা রয়েছে তাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, নারীদেরও কর্মসংস্থান হয়। সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। শিল্পে সমৃদ্ধ খুলনা অঞ্চলে সমৃদ্ধ হতে চায় বিএনপি। তাই তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি খুলনায় যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে যশোর উপশহর বিরামপুর আদর্শ সরকারি স্কুল ময়দানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভোট কারচুপি রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে, ভোট গণনা করতে দেরি হবে। এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? ইউসুফ আলী, মাই টিভি, যশোর। খেয়াল রাখবে। পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পুরনো রাজনীতির পরিবর্তনই জামাতের লক্ষ্য। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে জামাত আমির বলেন, আগামী 13 তারিখ থেকে নতুন বাংলাদেশের উদয় হবে। পরে আরও 2টি জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতৃত্ব চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দিতে সকালে কক্সবাজার পৌঁছান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 12:15টার দিকে মহেশখালীতে আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে হ্যাঁর বিপক্ষে যারা যাবে তারা পুরনো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমির বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে, তবে জনগণের ভোটের মধ্য দিয়ে 13 ফেব্রুয়ারি একটি নতুন বাংলাদেশের উদয় হবে। আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয়
জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আর বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামাত আমির। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান? ঐক্যবদ্ধ বাংলাদেশ চান? তাহলে আসুন ইনশাআল্লাহ 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন। পরে কক্সবাজার বাহারছড়া গোলচত্বর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, যার যোগ্যতা আছে সেই দেশের সেবক হবে। এ সময় গণভোটে হ্যাঁ দিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। দুটি ভোট, প্রথমটা কি ভোট? হ্যাঁ ভোট। প্রথমটা কি ভোট? কিসের পক্ষে? হ্যাঁ। জুলাই আকাঙ্ক্ষার পক্ষে। হ্যাঁ। জুলাই যে আকাঙ্ক্ষা ধারণ করে তাকে সম্মান করার নাম হচ্ছে হ্যাঁ। এরপর চট্টগ্রামের লোহাগড়ায় সমাবেশে যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা অপরিসীম। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা চলবে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আমরা জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে বেইমানি করব না। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমাদের জীবনের মতো জীবন দেব, কিন্তু জুলাই কাউকে আমরা দেব না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল ময়মনসিংহ সফরে আসছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের সফরকে ঘিরে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামাত ইসলামী। তার আগমনকে ঘিরে নগরীর সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ। দুপুর 12টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। নেতাকর্মীরা জানান, সার্কিট হাউস মাঠের জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এই জনসভা শেষ করে ফুলবাড়িয়ে আরেকটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে জামাত ইসলামীর আমিরের। আমাদের প্রস্তুতি সেজে কাজ আপনারা দেখতেছেন প্রায় শেষের দিকে। পাশাপাশি হচ্ছে যে আমাদের সভা সমাবেশ মিছিল আমিরের জামাতকে স্বাগত জানিয়ে আজকে মাইকিং করা হবে সারা শহরে। গতকালকে মাইকিং করা হয়েছে। তবে বাহিরে ওই উপজেলা যারা নমিনি এই সামনে আগামী নির্বাচনের প্রার্থী ওনারা আসবে। আগামীকাল গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে রাজবাড়ী মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। 11 দলীয় জোটের নেতাকর্মীরা জানান, ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাজীপুরের 5টি আসনের 11 দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। সেজন্য জেলা ও মহানগর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আসবেন। প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। যদি জামাতের আমির নারীদের নিয়ে মন্তব্য করে তাহলে সেটা ঠিক হয়নি। সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী জনসভায় এসে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতি আর পিছনে যেতে চায় না, নারী পুরুষের সমান অধিকার নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। ওরা মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, তুই খাবে কি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কেউ কোনো পক্ষপাতিত্ব করছে না দাবি করে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আজ বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা জাতীয় সংসদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ, সমস্যা ও তাদের চাহিদা তুলে ধরেন। পুরা বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, দেবী 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে,
র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করবে বলে জানিয়েছেন বরগুনা 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আজকে যদি একটা সরকারি দলের এমপি এখানে থাকে, 5 থেকে 7,000 কোটি টাকার কাজ করা সম্ভব একটা নির্বাচনী এলাকায়, যদি তার কাজ করার আগ্রহ থাকে, সদিচ্ছা থাকে যে আমি এলাকায় কাজ করব, আমি অবহেলিত জনপদের উন্নয়ন ঘটাবো, তাহলে তাকে পড়ে থাকতে হবে মন্ত্রণালয়, পড়ে থাকতে হবে মন্ত্রীদের পিছনে, খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হইবে মহান জাতীয় সংসদে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের নির্বাচনী প্রচারণা কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাহিনে যেমনটা জানাতে চাই, আমি রয়েছি সংসদীয় আসন 3 মুলাদি এবং বাবুগঞ্জের যে আসনটি রয়েছে বরিশালের, সেই আসনে রয়েছি। এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছে, বিএনপির ধানের শীষ অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তার নির্বাচনী জনসভা প্রচারণা রয়েছে। বিকাল থেকে সেই জনসভা কিন্তু শুরু হয়েছে। এখানে মাদক পয়সা যে বাণিজ্য মাধ্যম রয়েছে সেখানে রয়েছে, এবং এই জনসভার মধ্যে দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামীতে যদি কোনো উন্নয়ন হয় সেই উন্নয়ন বিএনপির হাত ধরেই করবে। পাশাপাশি আপনাকে কিন্তু জানিয়ে রাখছি যে আগামী 4 তারিখে বরিশালে, এবং তার আশাকে কেন্দ্র করে এই জনসভা নতুন একটি মাত্রা যুক্ত হবে। আমি একটু যুক্ত হতে চাই, এই মুহূর্তে রয়েছে আমাদের সামনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা একটু কথা বলতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, জানাতে চাইবো একটু জানার চেষ্টা করে একটু জানাবেন আপনার মাইক্রোফোন দর্শকদেরকে যে নির্বাচনী প্রচারণা আমরা বরিশালেই প্রথম আসছেন, কেমন দেখছেন এবং মানুষ কেন বিএনপিকে ভোট দেবে? মানুষ বিএনপিকে ভোট দেবে এই কারণে এই অঞ্চলের বরিশালের বিভাগীয় সদর, বরিশালের বিশ্ববিদ্যালয়, বরিশালের বিভিন্ন সেতু, বরিশাল অঞ্চলের সিটি কর্পোরেশন সহ যতগুলো উন্নয়নের কাজের দিক নির্দেশনা ছিল সেগুলো বিএনপির হাত ধরেই এসেছে, বিএনপির হাত ধরেই বাস্তবায়িত হয়েছে, এবং বিএনপির সময় আইন শৃঙ্খলা বাংলাদেশের সবচেয়ে ভালো ছিল এই অঞ্চলে। সুতরাং সেই প্রত্যাশাকে সামনে রেখেই এই এলাকার মানুষ আরো উজ্জীবিত হবে। তারেক রহমানের আগমনের কারণে ধানের শীষের জোয়ার আরো বেশি উচ্ছ্বসিত হবে, আরো বেশি উচ্ছ্বাস বয়ে যাবে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। এই মুহূর্তে আরেকটু তথ্য দিয়ে রাখছি যে এই মুহূর্তে প্রার্থীকে আমরা চেষ্টা করবো, বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলবো। তিনি কিন্তু শুধু বরিশাল বাবুগঞ্জ নয়, তিনি মুলাদিরও বিভিন্ন জায়গা কিন্তু তিনি ঘুরেছেন, ভোট চেয়েছেন এবং প্রার্থীকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন যাতে বিএনপিকে ভোট দেয় মানুষ, এবং বিএনপিকে ভোট চেয়েছেন, গণসংযোগ করছেন, উঠান বৈঠক করেছেন। আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং কেন আপনাদের কি ভোট দেবে? এই কারণে ভোট দেবে মানুষ, গত 17 বছর যে তাদের মনের মধ্যে যে ব্যথা, তারা ভোট দিতে পারে নাই, এই ব্যথা নিয়েই তারা এতদিন অপেক্ষা করছিলেন যে কখন তারা ধানের শীষে ভোট দিতে পারবেন। এইবার তারা মনে করেন যে যেহেতু ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, কাজে এইবার তারা ভোট দিতে পারবেন। সেই জন্য আমি যেখানেই গিয়েছি মানুষের মধ্যে অসম্ভব সারা দেখেছি যে তারা একটি জিনিসই চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে পরে তারা নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে ধানের শীষে ভোট দেবে।
এবং তারা এই দেশের উন্নয়ন চায়, এই দেশের রাস্তাঘাট চায়, এই দেশের তরুণ সমাজ তারা তাদের চাকরি বাকরি চায়। তো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আশ্বস্ত করেছেন, যদি ধানের শীষে ভোট দিলে তিনি যদি সরকার প্রধান হতে পারেন, তিনি এই সমস্ত কিছুর দায়িত্ব তিনি নিয়েছেন। আর আমি নিজে বলেছি যে এই এলাকার যত প্রকার উন্নয়নমূলক কাজ আছে সবগুলো আমি করব। সেই জন্য আমার উপরে মানুষের একটা আশা ভরসা, এবং সেই আশা ভরসা নিয়েই তারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবে, প্রতীকে ভোট দিবে বলে আমি মনে করি। চেষ্টা করছিলাম যিনি প্রার্থী রয়েছেন তার নিজেরই আসলে প্রতিশ্রুতি। তো আপাতত এই রয়েছে বরিশালের বাবুগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। নওগাঁয় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নওগাঁ ৩ আসনের বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ উঠান বৈঠক ও সভা সমাবেশ করছে তার নির্বাচনী এলাকায়। বদলগাছি উপজেলার গোবরচাপা হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশে ফজলে হুদা বাবু বলেন, তিনি নির্বাচিত হলে এলাকায় কোনো দুর্নীতি, দখলবাজি ও সিন্ডিকেট থাকবে না, কোনো তরুণ কর্মহীন থাকবে না। সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচিত হই, আপনাদের যদি পরিচালনার দায়িত্ব পাই এই আসনে কোনো দুর্নীতি থাকবে না, এই আসনে কোনো দলবাজি থাকবে না, এই আসনে কোনো সিন্ডিকেট থাকবে না, এই আসনে একটি তরুণ কর্মহীন থাকবে না। রাষ্ট্রের সীমানা নিরাপত্তা সুসংহতকরণ এবং যে কোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরূপে প্রতিহত করার লক্ষ্যে গত 24 ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 29,04,850 টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিক্স, ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পেঁয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ অবৈধ পণ্য সামগ্রী। এ অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতার বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের সুস্পষ্ট প্রতিফলন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে সশস্ত্র প্রশিক্ষিত আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে 2 জন আনসার সদস্য ছবি ও ভিডিও করে নির্দিষ্ট অ্যাপসে পাঠাবেন, যাতে স্ট্রাইকিং ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে। এবার সিলেট জেলায় 10 থেকে 16 কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের জন্য সশস্ত্র আনসার মোতায়েন থাকবে। সোমবার দুপুরে নগরের মেন্দিবাগে ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হাজিরা প্যারেড শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এটা হলে কি লাভ হবে? এটার মধ্যে আমাদের এর বাইরে যারা আছে, যারা আমাদেরকে বলে রেসপন্ডার, যারা স্ট্রাইকিং ফোর্স, তারা দেখবে যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। ওটা অটোমেটিকলি ওটা লোকেশনটা শেয়ার করা থাকবে, বলা লাগবে না যে না এখানে সমস্যা হচ্ছে, ওরা ডাইরেক্টলি চলে আসবে আর কি। এটা একটা রিমার্কেবল একটা জিনিস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি। বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন 57 বিজিবি বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় 9 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। 2 উপজেলায় মোট 62টি দুর্গম ভোট কেন্দ্র, 5টি বেস ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম এবং K9 ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা টেকনাফ সেন্ট মার্টিন ও মহাশখালী এলাকার নৌবাহিনী নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বিকেলে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী
নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে নৌবাহিনীর সফল অভিযানের ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এবং ভোট কেন্দ্রগুলোতে আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং আমরা চাবো যে এই নির্বাচনটা সবার জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যাতে করে প্রতিটা ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নৌবাহিনীর নেতৃত্বে কাজ করবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে সক্ষম। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে গত 18 জানুয়ারি থেকে আগামী 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মোট 28 দিন ব্যাপী দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্রসমূহে দায়িত্ব পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা 1 ও খুলনা 6 আসনের দাকুব ও কয়রা উপজেলার 11টি ইউনিয়নের 56টি ভোট কেন্দ্রে কোস্টগার্ড সদস্যগণ দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো 8 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। এখনও সরকার দাবি না মানায় আগামীকাল মঙ্গলবার থেকে 24 ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আগ্রাবাদে কালো পতাকা মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। পরে বন্দর ভবন চত্বরে শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, ষড়যন্ত্রমূলকভাবে এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন এলাকায় মুক্তিপণের দাবিতে এক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় 6 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত 1 ফেব্রুয়ারি আহসান হাবিব বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন। পরে টেলিফোনে গ্রেপ্তারকৃতরা জানায়, আহসান হাবিবকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর অভিযান পরিচালনা করে 6 জনকে আটক করা হয়, উদ্ধার করা হয় ভিকটিমকে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ 7 দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। আজ সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা বলেন, গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বাজারে এই ভয়াবহ আগুনের কাছে আমাদের বর্তমান বেতন কাঠামো আজ অসহায় হয়ে পড়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তারা। নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য 1 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী কল্যাণ সমিতির কর্মচারীবৃন্দ। আজ সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে। এ সময় কর্মচারী সমিতির সভাপতি শাকিল আহমেদ, সদস্য আসিফুজ্জামান, আজহারুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, যে বৈষম্য শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রে ছিল না, চাকরির পর সরকারি চাকরিজীবীরা চরমভাবে বেতন বৈষম্যের শিকার। মন খারাপ করে হলেও সকল আদেশ নির্দেশ পালন করতে হয় চাকরিজীবীদের। নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন 4র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পটুয়াখালী ২ বাউফল আসনে হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচারণা গাড়ির উদ্বোধন করা হয়েছে। দুপুর ১টায় বাউফল পৌর শহরের কাগুজিরপুল বাজারে গাড়িটির উদ্বোধন করেন বাংলাদেশের জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ওই সময় তিনি বলেন, বাকশালে ৭৪ সালের সংবিধান পরিবর্তন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে হ্যাঁ ভোটের প্রচারণা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সাধারণ সম্পাদক, পটুয়াখালী ২ বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন বাবর ও পটুয়াখালী জেলা জামাতের নেতৃত্ব। পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কোন অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম। সকালে বিএনপির প্রার্থী বাসভবন সুরিয়া ভিলায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন শহীদুল ইসলাম ফাহিম। তিনি বলেন, আজ থেকে গণ অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর সহযোগিতায় কাজ করবে। কোনো পক্ষ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখবেন। গণ অধিকার পরিষদকে স্বাগত জানিয়ে পটুয়াখালী ১ আসনে ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, গণ অধিকার পরিষদ এবং বিএনপি একসাথে পথ চলা পটুয়াখালীর রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করবে। নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHS রাশেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি জানান, জেলায় বর্তমানে মোট ২৪২টি ইটভাটা রয়েছে, যার মধ্যে অধিকাংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বলেন, পরিবেশে দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কোনোভাবে আইন লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে। আসলে নারায়ণগঞ্জে কম বেশি মিলে ২৪২টি ইটভাটা আছে, তার মধ্যে অনেকগুলোই অবৈধ ইটভাটা রয়েছে। মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক উল্টে ২ মৌচাষী নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রানা আহমেদ ও মোহাম্মদ লিখন। জামালপুর থেকে মাদারীপুরের কালকিনিতে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের খাদে পড়ে যায়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাক চালক পলাতক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটালে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসনের যৌথ টহল জোরদার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথভাবে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান এবং ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলে আচরণবিধি মানা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। প্রশাসন জানায়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের টহল অব্যাহত থাকবে। বেকার যুবকদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে দিনব্যাপী চাকুরি মেলা এবং সেমিনার হয়েছে। সকালে অনুষ্ঠানে উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সে সময় কলেজ অধ্যক্ষ আনিসুর রহমান মৃধা, শৈলকুপার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার 20টি স্টলে বেকার যুবকদের জীবন বৃত্তান্ত গ্রহণ এবং সরাসরি ভাইবা গ্রহণ করা হয়। চাহিদা অনুযায়ী যুবকদের চাকরি দেওয়া হবে।